ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবিশ্বাস্য কঠিন পরিস্থিতিতে পড়ল জাতীয়তাবাদী ছাত্রদল। বিভিন্ন মহল থেকে ছাত্রদলকে বয়কটের ডাক। আপনি চিন্তা করেন যে ক্ষমতায় আসতে পারলো না 2 মাস, ঢাকা বিশ্ববিদ্যালয় দখলও করতে পারলো না। এমন না যে সব হলটল দখল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে, চাঁদাবাজি, ইফটিজিং, নারী হয়রানি, না এরকম তেমন কিছু না। তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে বয়কটের ডাক, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সবচাইতে বড় মিছিল হয় ছাত্রদলের বিরুদ্ধে। মান সম্মান কিছু আছে? ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ঘোষণা, ছাত্রদলকে বয়কটের ডাক। আপনি চিন্তা করেন, সাংবাদিক সমিতি ছাত্রদলের কোনো কর্মসূচিতে যাবে না, তারা কর্মসূচি কভার করবে না। এর চাইতে লজ্জাজনক কিছু ছাত্রদলের জন্য হতে পারে না। দফায় দফায় ক্ষমা চেয়েছে ছাত্রদলের সভাপতি, ক্ষমা চেয়েছে সেক্রেটারি, ক্ষমা চেয়েছে দলীয়ভাবে, ক্ষমা চেয়ে তারা তদন্ত কমিটি গঠন করেছে। এর মানে যারা সাংবাদিকদের উপর হামলা করেছে শিবির ট্যাগ দিয়ে, বা গুপ্ত শিবিরের উপর যারা হামলা করেছে, এই সাংবাদিকদেরকেই গুপ্ত শিবির বলে ওরা। এই গুপ্ত শিবিরের উপর যারা হামলা করেছে তাদেরকে বহিষ্কারও করবে ছাত্রদল, তারপরও লাভ নাই, এদেরকে জেল খাটাতে হবে। খবর, ছাত্রদলকে বয়কটের ঘোষণা ঢাবি সাংবাদিক সমিতির। চিন্তা করছেন মান সম্মান কিছু আছে? তবে হ্যাঁ, এই সাংবাদিক সমিতি, এই গুপ্ত শিবির, ওদের ভাষায় সাংবাদিক সমিতি, এরাই গুপ্ত শিবির ওদের ভাষায়। এবং স্পষ্টভাবে ছাত্রদল নেতা বলেছে, তোরা সাংবাদিকতা করো, তোরা শিবিরের রাজনীতি কর। তাহলে সাংবাদিকদের গুপ্ত শিবির ট্যাগ দিয়ে হামলা করবে ওরা এবং হত্যা করবে সামনে। তো দর্শক, সাংবাদিকরা তাদের জীবন বাঁচানোর জন্য ছাত্রদলের বিরুদ্ধে সিরিয়াস হচ্ছে। তো সেই জায়গায় নানানভাবে ক্ষমা চেয়েও ছাত্রদল পার পাচ্ছে না, কঠিন পরিস্থিতিতে পড়েছে। একদিকে শিবির মিছিলে মিছিলে ক্যাম্পাস উত্তাল করেছে, এবং এত শিবির যে ছাত্রদল যেদিকে তাকায় শুধু শিবির আর শিবির। অন দি আদার হ্যান্ড, সাংবাদিক সমিতি থেকে শুরু করে যত সমিতি আছে, টিএসসি ভিত্তিক সংগঠন এবং হল ডিবেটিং ক্লাব থেকে শুরু করে আরো যা আছে, বাঁধন, সবাই ছাত্রদলকে বর্জন করছে। কেউ ছাত্রদলকে দেখতে পাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ছাত্রদলের সাথে প্রেম করে না, করবে না। ওরাও সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ছাত্রদলের সাথে জড়িত এমন কারোর সাথে প্রেম করব না, কারণ এতে মান সম্মান থাকবে না। ওরা সাধারণত শ্রেষ্ঠ হয়, কোন শ্রেষ্ঠর সাথে আমরা প্রেম করতে পারি না। কিভাবে বয়কটের মুখোমুখি হয়েছে দেখেন। নারী শিক্ষার্থীরা বয়কট করছে যে ওদের সাথে প্রেম করা যাবে না। আবার ডিপার্টমেন্ট ভিত্তিক যারা মেধাবী স্টুডেন্ট, তারা গ্রুপ স্টাডি করে এবং অ্যাসাইনমেন্ট, টার্ম পেপার, এগুলোর জন্য যে গ্রুপ থাকে, এগুলো তো অনেকে ছাত্রদলকে বয়কট করছে যে যারা ছাত্রদলের সাথে জড়িত ওদের সাথে আমরা গ্রুপ স্টাডি করব না, কারণ অত জঘন্য, ওদের নীতি নৈতিকতা বলতে কিছু নেই। ওরা সিনিয়রদের গায়ে হাত দেয়, নির্বাচিত ছাত্র প্রতিনিধির গায়ে হাত দেয়, এবং ওদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি কিছু নেই, ক্রিয়েটিভ কোনো কাজ নেই। এবং ওরা অশিক্ষিত মূর্খের মতো প্রতিপক্ষকে গুপ্ত বলে, সাংবাদিকদের গুপ্ত বলে পিটায়। কি মানে আমি চিন্তা করি যে এই গুপ্ত বলা, এটা বিএনপিকে কোন মূর্খের বাচ্চা মূর্খ শিখিয়েছে, কোন অশিক্ষিতের বাচ্চা অশিক্ষিত শিখিয়েছে? স্ট্রেঞ্জ। এই গুপ্ত, এটা কোনো ন্যারেটিভ ভ্যালু নেই। এর মধ্যে আছে সন্ত্রাস, এর মধ্যে আছে প্রতিপক্ষকে হত্যা করা। বা কাউকে গুপ্ত বলা মানে আপনি যে কাউকে হত্যা করতে পারেন। গুপ্ত বললে শিবিরের কোনো ক্ষতি নেই, কিন্তু ভেরি ইন্টারেস্টিং। গুপ্ত বললে শিবিরের ক্ষতি নেই, ক্ষতিটা হচ্ছে সাধারণ শিক্ষার্থী, সাংবাদিক, এদের। কারণ যারা শিবির তারা তো শিবির, শিবিরকে পেটালে তো শিবির বলে পেটাতে হবে, কিন্তু গুপ্ত বলে পিটাবে কাকে? যে শিবির না। যেমন সাংবাদিক, এই যে সাংবাদিকদের পিটিয়েছে গুপ্ত বলে, এখন মজা বুঝছে। আবার এরকম বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের নেতা তাদেরকে পিটাবে, বলবে যে তুই গুপ্ত শিবির।
সাধারণ শিক্ষার্থীকে হত্যা করবে বা পিটাবে, বলবে যে তুই গুপ্ত শিবির। এর মানে গুপ্ত বললে এতে শিবিরের কিছু আসে যায় না, মূল ক্ষতিটা সাধারণ শিক্ষার্থী এবং সাংবাদিক বর্ণদের। তবে এই সাংবাদিকদের সাথে লাগার ফল কি? এই যে ফল হচ্ছে বারবার ক্ষমা চেয়েও রক্ষা পাওয়া যাচ্ছে না, বারবার দুঃখ প্রকাশ করে তারপরও ছাত্রদলকে বয়কটের ঘোষণা ঢাবি সাংবাদিক সমিতির। আর বিএনপির লাগা ধান লাগা ভিসিও বলছেন যে না, আমরা তদন্ত করে দোষীদের অবশ্যই শাস্তি দিব। এর মানে ছাত্রদল অনেকে বহিষ্কারের মুখোমুখি হবে, এতে কোনো সন্দেহ নাই। কি জন্য? গুপ্ত শিবিরের উপর হামলা করার কারণে। কারা গুপ্ত শিবির? ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গুপ্ত শিবির। এটা প্রকাশ্যে ছাত্রদলের সবাই বলছে। এমনকি আমি যে নিউজ পেপার থেকে এই খবর পড়ছি, ছাত্রদলকে বয়কটের ঘোষণা দিল ঢাবি সাংবাদিক সমিতি ডুজা। এই নিউজের নিচেও অনেক ছাত্রদলের সাবেক বর্তমান নেতার কমেন্ট যে ওরা গুপ্ত শিবির। বুঝতে পারছেন গুপ্ত শিবির বলে কিভাবে সাংবাদিকদের পেটাচ্ছে, সামনে আরো পেটাবে। গুপ্ত শিবির এটা কোনো ন্যারেটিভ ভ্যালু নেই, এটা হচ্ছে হত্যাযোগ্য করার, কাউকে হত্যা করার একটা লাইসেন্স, যেটা তারেক রহমানের মাধ্যমে কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ শক্তি বলিয়েছে। তারেক রহমান নিজেই ভাদে পড়েছে। আর তারেক রহমান নিজের তো এরকম পলিটিক্যাল মেধা নেই কিংবা ওরকম পড়াশোনা নেই। তাকে তার উপদেষ্টা অনেকে আছেন, যা বলেন, কিন্তু কি বলছেন এগুলো বিশ্লেষণ করার মতো সক্ষমতা তার নেই। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলা করা ছাত্রদল নেতাকর্মীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বর্জনের ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ডুজা। বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে এই হামলার বিচার চেয়ে একটি স্মারকলিপি প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ। ছাত্রলীগ কখনো পুরো সাংবাদিক সমিতিকে পিটায়নি বা ওরকম ট্যাগ দেয়নি। এই প্রথম পুরো সাংবাদিক সমিতিকে পেটানো হলো গুপ্ত শিবির ট্যাগ দিয়ে। তাহলে গুপ্ত শিবির ট্যাগ যে কতটা অশিক্ষিত এবং মূর্খদের কাজ, যে ট্যাগ দিয়ে সাংবাদিকদের পিটিয়ে বারবার মাপ চাইতে হয়, তাহলে বুঝেন যে গুপ্ত এই ন্যারেটিভ বিএনপির রাজনীতিতে যে ঢুকিয়েছে, ও যে কত বড় মূর্খের বাচ্চা মূর্খ, এটা বুঝতে আর অসুবিধা আছে? যে আপনি গুপ্ত ট্যাগ দিয়ে কাউকে পিটালেন, এখন আপনি তাদের পা ধরে হাত ধরে মাপ চাওয়ার চেষ্টা করছেন বারবার। তাহলে এই গুপ্ত ট্যাগের লাভটা কি? আর শিবির তো শিবির ভাই, শিবির তো এখানে মজা নিচ্ছে। শিবির আপনার গুপ্ত দেয়াল লিখনের সাথে এরা সেলফি তুলছে, এরা ওই গুপ্ত এটা নিয়ে টিকটক করছে এবং খাম্বায় গুপ্ত লিখে ওরা নিজেরা মজা নিচ্ছে, ওদের তো কোনো ক্ষতি নেই। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ আরো জানান, মারধরের ঘটনায় তারা আইনগত ব্যবস্থা হিসেবে শাহবাগ থানায় মামলা দায়ের করবেন, কিন্তু তারেক জিয়ার নির্দেশে, সালাউদ্দিন আহমেদের নির্দেশে মামলা নেওয়া হচ্ছে না। শাহবাগ থানা মামলা না নিলে কোর্টে মামলা করবে। তো দর্শক, এই মামলা না নেওয়ার মাধ্যমে বোঝা যায় যে ওরা সাংবাদিককে হত্যা করতে চায়, পিটাতে চায়, সংবাদ মাধ্যমের কণ্ঠ চেপে ধরতে চায়। আর সংবাদ মাধ্যমের কণ্ঠ এভাবে চেপে ধরে কেউ ক্ষমতায় থাকতে পারে না। বারবার ছাত্রদল দুঃখ প্রকাশ করছে, কিন্তু না, লাভ নাই। ছাত্রদলকে শাস্তির মুখোমুখি হতেই হবে, মাপ চেয়ে বাঁচতে পারবা না তোমরা। আমি যদি পুলিশদের রিফর্ম নিয়ে কথা বলি, কোন সরকার কেন করবে না? এক সরকার আসে, চিন্তা করে এই পুলিশকে দিয়ে তো আমার এই অন্যায় করাতে হবে, কারণ এই পুলিশরা হলো বেতনভুক্ত সরকারি বেশ্যা, তারা না বলতে পারে না। আপনারা কোন চেটের বাল ইউনিফর্ম পরলে আপনি পুলিশের আইজি হন, ডিআইজি হন, তারা কোন চেটের বাল? আপনারা হচ্ছেন 2 পয়সার কি, 2 পয়সার জাতি, 2 পয়সার চল। ইউনিফর্ম পরে হাতে একটা গান নিয়ে, লাঠি নিয়ে মাস্তানি মারাইতে রাস্তায় যান জনগণের উপরে করার জন্য। খানকির পোলা, তোরা তোদের ইউনিফর্মটা খুইলা জানা একটু সিভিলিয়ান হিসাবে, লোকজন তোদেরকে পুটকি মারে কিনা। যে কোনো একটা লোককে তদন্তের নামে হয়রানি করেন, যে কোনো রাস্তাঘাটে মানুষকে পেলে আর অসহায়ত্বের সুযোগ পুরোপুরি কাজে লাগান। ভুলে যান যে আপনি একজন মানুষ, নিজেকে তৈরি করেন একজন রাবণ হিসাবে। আর আপনাদের এই দুশ্চরিত্র, নীতিহীনতার সুযোগ নেয় রাজনীতি নামধারী বেশ্যারা।
সুযোগ আপনারা তৈরি করে দেন। আপনারা যেমন প্রমোশনের জন্য একজন ইন্সপেক্টর তার বউরে পাঠায় ডিআইজির কাছে ঘুমাইতে, আবার ওই ডিআইজি তার মেয়েকে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ঘুমাইতে প্রমোশনের জন্য। আপনারা তো ওই বস্তু। আপনারা সোনা দিয়া দৌলত দিয়া টান বাজার এর চাইতে ভালো হইলেন কোথা থেকে? আপনারা কোথা থেকে ভালো হইলেন? আপনারা তো ভালো না। আজকের যে কথাটা বলতে চাচ্ছি, বাংলাদেশে পুলিশ রিফর্ম বহু আগেই করা উচিত ছিল, কিন্তু এই রিফর্মটা তাদেরকে করতে দেওয়া হয় না। কারণ পুলিশরা নিজেরাই নিজেদের রিফর্ম চায় না। পুলিশরা নিজেরাই বলে যে আমরা ভাড়াটে বেশ্যা, আমাদেরকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করেন, আমাদেরকে পুটকি মারতে চান পুটকি মারেন, আপনারা যদি মুখ দিয়ে ঢুকাইতে চান মুখে ঢুকান, আমার বউরে নিতে চান বউরে নেন, কারণ আমরা ভাড়া খাটার জন্য তৈরি। তারা হয়েছেন ওই পেশায় নিয়োজিত পুলিশ। আপনারা যদি এই কাজগুলো করেন অসুবিধা কি? আপনারা ওই কাজেই লিপ্ত হচ্ছেন এবং লিপ্ত থাকবেন। এর কি কোনো পরিবর্তন হবে? আমি দেখি না। যেই 13 জন পুলিশ আফসারদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, উচিত ছিল তাদের প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনা, প্রত্যেকটা লোকে ইনভেস্টিগেট করা, তারপরে তাদেরকে ডিসমিস করা। সরকারের বার্ডেন বা জনগণের বার্ডেন তৈরি করা না। যেই জনগণের উপরে গুলি করে এই কুত্তার বাচ্চারা 15 বছর কাটিয়েছে, ওই জনগণের ট্যাক্সের পয়সায় কেন তাদেরকে অবসর ভাতা দেওয়া হবে? আমার ভাইকে তারা খুন করেছে, আমি ট্যাক্স দেব, ওই খুনিকে আমি বেতন দেব, অবসর ভাতা দেব। আমি জানি না। এই সত্য কথাগুলো বলতে গেলে আমার কি বিএনপি করার দরকার আছে? এই সত্য কথা বলতে গেলে আমার জামাত হওয়ার দরকার আছে, আওয়ামী লীগ হওয়ার দরকার আছে? স্রেফ একজন মানুষ হতে পারবো না? আমি কি স্রেফ একজন মানুষ হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে আমি কি এই কথাগুলো বলতে পারবো না? আপনারা নিজেদেরকে নাগরিক দাবি করবেন এবং এই সত্যগুলো লুকাবেন, বলতে পারবেন না? একজন পুলিশ তারা বলে আমি হারামজাদা, আমাকে আপনারা যদি হারামজাদা হিসেবেই রাখেন আপনার বেনিফিট। আমি পুলিশের চাকরি করি, আমি একটা বেশ্যা, আমাকে আপনি বেশ্যাই রাখেন, তাতে আপনার বেনিফিট। ওকে, এই বিষয়টা আমি শেষ করি। এবার আমি দ্বিতীয় একটা বিষয়ে আসি। দ্বিতীয় বিষয়টা কি? দ্বিতীয় বিষয়টা হলো এটা, বিবিসি একটা আর্টিকেল করেছে। বিবিসির আর্টিকেলে লিখেছে ইনভিজিবল ইন আওয়ার ওন কান্ট্রি বিং মুসলিম ইন মোদিজ ইন্ডিয়া। আর্টিকেলটা যদি আপনারা কেউ অনলাইনে পড়ে নিতে পারেন, পড়ে নেবেন। আমি যখন এই আর্টিকেলটা পড়ি আমার চোখ দিয়ে শুধু পানি ঝরেছে একটা কারণে। উত্তরপ্রদেশে একটা মুসলমান মেয়েকে গুম করা হয়েছে, গুম না, উঠিয়ে নিয়ে গেছে হিন্দু মব। উঠায় নিয়ে পার্শ্ববর্তী মন্দিরে নিচ্ছে, মন্দিরে নিয়ে মন্দিরের পুরোহিত সহ টোটাল 23 জনে ওই মুসলমান মেয়েটাকে ধর্ষণ করছে এবং ধর্ষণের সময় মেয়েটাকে বলা হয়েছে চিল্লাইয়া কইতে জয় শ্রীরাম। হিন্দুরা তাকে যখন ধর্ষণ করছে সে যন্ত্রণায় কাঁদতে পারে নাই, তাকে বলছে জয় শ্রীরাম বল। তার শরীরে এক চিলতে কাপড় ছিল না এবং তাকে ধর্ষণ করা হলো। বলছে তুই যদি বাঁচতে চাস চিল্লাইতে থাকবি জয় শ্রীরাম। এক পর্যায়ে
ধর্ষণ আর নিতে পারে নাই, মেয়েটা অবচেতন হয়ে গেছে। অবচেতন হওয়ার পরেও তাকে 6 জনে ধর্ষণ করছে। এবং ওই মেয়ের আত্মীয় স্বজনরা যখন নিকটবর্তী পুলিশ স্টেশনে কেস নিতে গেছে, ওই মেয়ের বাবাকে জঙ্গি হিসাবে গ্রেফতার করা হয়েছে, ওই মেয়ের 2 ভাইকে জঙ্গি হিসাবে গ্রেফতার করা হয়েছে, মাকে কোনো একটা চুরির কেসে হাজতে ঢুকায় রাখা হয়েছে। আর এ ধরনের কাহিনী ভারতে প্রতিদিন হয়। নিজের বাপ দাদার জমি যুগের পর যুগ বংশ পরম্পরায় ওই জমির মালিক ওই মুসলমান, হঠাৎ করে কেউ একজন এসে বলছে এটা তো আমার জমি। অবস্থাটা কেমন জানেন? প্যালেস্টাইনে 200 বছর ধরে মুসলমানরা ওখানে থাকে, হঠাৎ করে একজন ইহুদি গিয়ে বলে এটা এই জমি আজকের থেকে আমার। বাইবেলে এবং টোরায় লেখা আছে এটা ইহুদিদের জমি। আপনাদেরকে একটা কথা বলি, আমি আপনি যখন বাংলাদেশে একজন হিন্দুর উপরে জুলুম হয়, আমি প্রতিবাদ করি, আপনি প্রতিবাদ করেন, আমরা চিল্লাই এই হিন্দু ভাইয়ের উপরে কেন এটা করলেন। কিন্তু ভারতে এই যে উত্তরপ্রদেশে একটা ঘটনা হলো, তামিলনাড়ুতে একটা ঘটনা হলো, গুজরাটে একটা ঘটনা হলো, আসামে একের পর এক ঘটনা হলো, কষ্টের কথা কি জানেন? তাদের পত্রিকাগুলো হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দুস, ডিপ্লোম্যাট, এটার উপরে তারা ইনভেস্টিগেট করে না, এগুলো নিয়ে তারা লেখে না। এটা একটা দিক। আরো একটা দিক আছে, আমাকে এই কথাটা একটু বলেন, ভারতীয় ক্ষমতাসীন অথবা ভারতের সুশীল শিক্ষিত সমাজের উচিত সঠিক চিত্রটা ঠিকমতো তুলে ধরা, এর প্রতিবাদ করা, নট বেসড অন ফেইথ, কালার অর রিলিজিয়ন। সচেতন মানুষ হিসাবে এই প্রতিবাদ করা উচিত। কিন্তু প্রতিবাদটা একরকম নাই বললেই চলে। 2-1 জন যারা প্রতিবাদ করে তাদেরকেও গুম করা হয়। এখন আজকের আমি বিষয়টাকে কেন টেনেছি, ভারতে যখন একটা মুসলমান মেয়ে ধর্ষিতা হয়, ভারতে যখন একটা মুসলমান পরিবারকে নিধন করা হয়, বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, রানা দাশগুপ্ত আছে, পীযূষ আছে, গোবিন্দ প্রামাণিক আছে। আপনি কি কখনো শুনেছেন এরা ভারতে মুসলমানদের উপরে যে অত্যাচার করা হয় এই অত্যাচারের জন্য নিন্দা করেছে, কোনো একটা জায়গায় মার্চ পাস্ট করেছে, কোন মন্দিরে তারা মুসলমানদের জন্য শঙ্খ বাজিয়েছে? শুনেছেন কোথাও? আমি জানি না, আমি শুনিও নাই। ভারতে মুসলমানদেরকে নিধন করা হয়, ভোট দিতে দেওয়া হয় না, তাদের পিতামাতার বাড়ি থেকে তাদেরকে বের করে মেরে ফেলা হয়, রাস্তার মধ্যে পিটিয়ে মেরে ফেলে, মেরে ফেলার আগে তাকে দিয়ে জয় শ্রীরাম বলানো হয়। আপনারা কি শুনেছেন বাংলাদেশের কোন হিন্দু কোন জায়গায় দাঁড়িয়ে এটার প্রতিবাদ করেছে? বাংলাদেশের কোন হিন্দু মন্দিরে এটা নিয়ে প্রতিবাদ সভা করেছে? বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এটার উপরে একটা সেমিনার করেছে? শুনেছেন কোথাও? আমি শুনি নাই, আমি দেখি নাই।
কিন্তু একটা শুনেছি, বাবরি মসজিদ যখন ভাঙ্গা হয়, বাংলাদেশের হিন্দুরা টাকা তুলেছে ওখানে মন্দির তোলার জন্য। আমি এটা শুনেছি। ভারতের ধর্মীয় উৎসবে আরো জাঁকজমকপূর্ণ করার জন্য চাঁদা তোলা হয়েছে ঢাকা। বিজেপির নির্বাচনে জেতার জন্য বাংলাদেশি হিন্দুরা টাকা তুলেছে।